নমস্কার। আজকের এই বিশেষ পর্বে আমরা ফ্রান্সিস বেকনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ অফ স্টাডিজ নিয়ে একটু গভীরে আলোচনা করব। হ্যাঁ, এটা তো ক্লাস 11 সিলেবাসে আছে পশ্চিমবঙ্গ বোর্ডের। ঠিক তাই। তো আমরা চেষ্টা করব পড়াশোনার উদ্দেশ্য কি, কিভাবেই বা পড়া উচিত, আর আমাদের জীবনে এর প্রভাবটা ঠিক কোথায়, এই সব নিয়ে বেকন যা বলেছেন তার সহজ করে বুঝতে। অবশ্যই। আর আলোচনাটা হবে ক্লাস 11-এর টেক্সট বইটাকে ঘিরেই। একদম। আমাদের লক্ষ্য শুধু সারসংক্ষেপ করা নয়, ভেতরের ভাবনাগুলো বোঝা, মানে এর সাহিত্যিক দিক, আবার পরীক্ষার জন্য এটা কতটা জরুরি সেটাও তুলে ধরা, যাতে ছাত্রছাত্রীরা বিষয়টাকে ঠিকমতো ধরতে পারে। বেকান তো শুধু পড়ার কথা বলেননি, জ্ঞানকে জীবনের সাথে মেলানোর পথ দেখিয়েছেন। দারুণ। তাহলে প্রথমেই লেখক ফ্রান্সিস বেকন সম্পর্কে একটু জেনে নিই, খুব সংক্ষেপে। হ্যাঁ, নিশ্চয়ই। ফ্রান্সিস বেকন 1561 থেকে 1626, মানে 16শ-সপ্তদশ শতক। উনি শুধু দার্শনিক বা প্রাবন্ধিক ছিলেন না কিন্তু। তাই আর কি ছিলেন? আরে উনি বিজ্ঞানীও ছিলেন, আবার রাষ্ট্রনীতিবিদও ছিলেন। ইংল্যান্ডে বেশ বড় পদেও ছিলেন, অ্যাটর্নি জেনারেল, লর্ড চ্যান্সেলর, এইসব। ও আচ্ছা, বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব তাহলে। খুবই, বিশেষ করে ওনার চিন্তা ভাবনা। ওই সময় দাঁড়িয়ে উনি প্রাকৃতিক দর্শন, মানে নেচার ফিলসফি আর বৈজ্ঞানিক পদ্ধতির উপর জোর দিয়েছিলেন। যেটা খুব আধুনিক ভাবনা ছিল নিশ্চয়ই। একদম যুগান্তকারী। তিনি বলতেন শুধু থিওরি নয়, আসল হলো পর্যবেক্ষণ, মানে অবজারভেশন আর প্রমাণ। এর ওপর ভিত্তি করেই যুক্তি তৈরি হবে। এই জন্যেই কি ওনাকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়, ফাদার অফ এম্পিরিজম? ঠিক ধরেছেন। এই কারণেই ওনার কাজ সরাসরি সায়েন্টিফিক রেভলিউশনকে প্রভাবিত করেছিল। উনি বিশ্বাস করতেন জ্ঞান শুধু জানলেই হবে না, কাজে লাগাতে হবে, সমাজের উন্নতির জন্য। জ্ঞানের সামাজিক প্রয়োগ, ইন্টারেস্টিং। আর ওনার লেখার স্টাইল, সাহিত্যেও তো ওনার নাম আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে তো ফাদার অফ ইংলিশ এসেইজ বলা হয়, আবার ফাদার অফ মডার্ন প্রোজও বলা হয়। তাই নাকি? কি বৈশিষ্ট্য ছিল লেখার? লেখাগুলো খুব জমাট, মানে সংক্ষিপ্ত কিন্তু গভীর, মানে অ্যাফোরিস্টিক যাকে বলে। একটু ফর্মাল, নৈর্ব্যক্তিক, কিন্তু তথ্যে একদম ঠাসা। কম কথায় অনেক কথা বলার ক্ষমতা ছিল। বেশ, এবার তাহলে মূল প্রবন্ধটায় আসি। অফ স্টাডিজ, এটা প্রথম বেরোয় 1597, তাই না? হ্যাঁ, আর পরে 1625 সালে এটাকে আরও একটু গুছিয়ে বাড়িয়ে প্রকাশ করা হয়। তো এই প্রবন্ধের মূল ফোকাসটা কি? মূলত পড়াশোনার নানা দিক। বেকন 3টে প্রধান উদ্দেশ্যের কথা বলেছেন: আনন্দলাভ, মানে ডিলাইট; অলংকার, মানে অর্নামেন্ট; আর যোগ্যতা, মানে এবিলিটি। কিন্তু শুধু ভালো দিকগুলিই নয়, অতিরিক্ত পড়াশোনার বিপদ কি হতে পারে, বা বাস্তব অভিজ্ঞতার সাথে জ্ঞানের ব্যালেন্স রাখাটা কতটা জরুরি, এই সব নিয়েও বলেছেন। এখানেই ওনার বাস্তববোধটা ধরা পড়ে। আচ্ছা, এই 3টে উদ্দেশ্য, আনন্দ, অলংকার, যোগ্যতা, এগুলো একটু ভেঙে বললে ভালো হয়। যেমন আনন্দ বা ডিলাইট। বেকনের মতে পড়াশোনার প্রথম কারণটাই হলো আনন্দ, একদম ব্যক্তিগত স্তরে। উনি লিখেছেন, স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, চিফলি ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। মানে যখন একা থাকি বা অবসর সময়ে, ঠিক। তখন বই বা পড়াশোনা আমাদের একটা অন্যরকম আনন্দ দেয়, একটা দারুণ সঙ্গী হতে পারে। এটা ঠিক, বইয়ের মতো বন্ধু আর কে আছে? আচ্ছা, দ্বিতীয়টা অলংকার বা অর্নামেন্ট, এটা কিরকম? এটা হলো সামাজিক ক্ষেত্রে পড়াশোনার ব্যবহার, মানে আমাদের কথাবার্তায়, আলোচনায়। বেকান বলছেন পড়াশোনা আমাদের জ্ঞান বাড়ায়, আর সেই জ্ঞান আমাদের কথাকে ইন ডিসকোর্স সুন্দর করে, আকর্ষণীয় করে। তাতে একটা ওজন আসে। একজন পড়াশোনা করা লোকের কথা শুনতে ভালো লাগে, কারণ তাতে গভীরতা থাকে। মানে জ্ঞান আমাদের এক্সপ্রেস করার ক্ষমতা বাড়ায়। বেশ, আর তৃতীয়টা যোগ্যতা বা এবিলিটি, এটা তো মনে হচ্ছে সবচেয়ে কাজের। হ্যাঁ, এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল দিক। বেকান বলছেন পড়াশোনা আমাদের বিচার বুদ্ধি তৈরি করে, কাজ ঠিকভাবে সামলানোর ক্ষমতা দেয়, মানে জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। আচ্ছা, এখানেই উনি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলছেন অভিজ্ঞ লোক, মানে যারা হাতে কলমে কাজ করে, তারা হয়তো কাজটা করে ফেলতে পারে, মানে এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট। কিন্তু বড় প্ল্যানিং, নীতি ঠিক করা, কাজটাকে ঠিকভাবে সাজানো, এইগুলো শিক্ষিত লোকেরাই ভালো পারে।
মানে জেনারেল কাউন্সিলস কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড, এই পার্থক্যটা কিন্তু পরীক্ষার জন্যও খুব ইম্পর্ট্যান্ট। তার মানে পড়াশোনা আমাদের স্ট্র্যাটেজিক থিঙ্কিং ডেভেলপ করে, সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ায়, কিন্তু আপনি যে বলছিলেন অতিরিক্ত পড়াশোনার বিপদ, সেটা কি রকম? হ্যাঁ, এখানেই বেকেনের রিয়ালিজমটা বোঝা যায়। উনি বলছেন শুধু পড়েই গেলাম ঘন্টার পর ঘন্টা, কিন্তু তার সাথে যদি বাস্তব অভিজ্ঞতার যোগ না থাকে তাহলে সেটা অলসতা হয়ে দাঁড়াতে পারে, স্লথ। আবার শুধু বইয়ের নিয়ম মেনে চললাম, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগালাম না, এটা একরকম বোকামি। উনি এটাকে বলেছেন হিউমার অফ আ স্কলার। মানে শুধু পুঁথিগত বিদ্যা জাহির করা। ঠিক। বেকেন মনে করতেন পড়াশোনার ক্ষেত্রে ভান করা বা অ্যাফেক্টেশন একদম চলবে না। কিন্তু অভিজ্ঞতা ছাড়া তো শুধু থিওরি দিয়ে কাজ হয় না। বেকন অভিজ্ঞতাকে কতটা গুরুত্ব দিয়েছেন? এই দুটোর মধ্যে ব্যালেন্সটা কিভাবে হবে? এই ব্যালেন্সটাই বেকনের কাছে সবচেয়ে জরুরি। তত্ত্ব আর প্র্যাকটিস দুটোই দরকার, একে অপরের পরিপূরক। উনি একটা দারুণ উপমা দিয়েছেন, এটা মনে রাখা খুব দরকারি। কি উপমা? উনি বলছেন আমাদের স্বাভাবিক ক্ষমতা বা ট্যালেন্ট সেটা অনেকটা বুনো গাছের মতো, যেটা ডালপালা হয়তো এলোমেলোভাবে বাড়ে। পড়াশোনা হলো সেই গাছের পরিচর্যা, মানে ছেটে দেওয়া, প্রুনিং, যেমন বাগানের গাছের করা হয়। ন্যাচারাল অ্যাবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্লান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাডি। পড়াশোনা এই স্বাভাবিক ক্ষমতাকে সুন্দর সুগঠিত করে। বাহ, দারুণ উপমা তো। আবার উল্টোটাও সত্যি, পড়াশোনা যদি অভিজ্ঞতা দিয়ে সীমিত না হয়, মানে বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, তাহলে সেই জ্ঞানটা খুব ছড়ানো ছেটানো থাকে, বাস্তব জীবনে কাজে লাগানো কঠিন হয়। এই প্রুনিং বা ছাঁটাইয়ের উপমাটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব সুন্দর উপমা। আচ্ছা, বেকেন তো বিভিন্ন ধরনের লোক পড়াশোনাকে কিভাবে দেখে সেটা নিয়েও কিছু বলেছিলেন। হ্যাঁ, বলেছেন মানুষের অ্যাটিচিউড অনুযায়ী একটা ভাগ করেছেন। যেমন চালাক বা ধূর্ত লোকেরা, মানে ক্রাফটিম্যান, তারা পড়াশোনাকে পাত্তা দেয় না। কন্ডেম স্টাডিজ। কেন? তারা হয়তো ভাবে ওসব করে আর কি লাভ, হাতে হাতে তো কিছু পাওয়া যাচ্ছে না। আচ্ছা। আর সাধারণ লোক, সিম্পল ম্যান, তারা পড়াশোনাকে খুব বাহবা দেয়, অ্যাডমায়ার দেম, কিন্তু হয়তো এর আসল মূল্য বা গভীরতাটা ঠিক বোঝে না। আর জ্ঞানী লোকেরা? জ্ঞানী লোকেরা, ওয়াইজ ম্যান, তারা এটাকে ব্যবহার করে, ইউজ দেম। তারা এর মূল্য বোঝে আর বাস্তব জীবনে কাজে লাগায়। এই পর্যবেক্ষণগুলো কিন্তু আজও খুব সত্যি মনে হয়। এবার একটু পড়ার পদ্ধতি নিয়ে কথা বলি। বেকনকে শুধু পড়লেই হবে বলেছেন, নাকি কিভাবে পড়তে হবে সেটাও বলেছেন? অবশ্যই বলেছেন। পড়ার উদ্দেশ্যটা কি হওয়া উচিত সেটা খুব পরিষ্কার করে বলেছেন। উনি জোর দিয়ে বলছেন পড়ার উদ্দেশ্য যেন শুধু তর্ক করা বা অন্যকে ভুল প্রমাণ করা না হয়। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। আচ্ছা। বা কোনো কিছু পড়ে সেটা বেদবাক্য বলে মেনে নেওয়াও নয়। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্র্যান্টেড। কিংবা শুধু আড্ডা দেওয়ার টপিক খোঁজার জন্য পড়াও নয়। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকস। এই নেগেটিভগুলোও কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। তাহলে আসল উদ্দেশ্যটা কি? কেন পড়া উচিত? তার মতে আসল উদ্দেশ্য হল বিচার করা, বিবেচনা করা, ওজন করে দেখা, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। মানে যা পড়ছি সেটা নিয়ে ভাবা, নিজের বুদ্ধি দিয়ে বিচার করা। একদম। জ্ঞানটাকে শুধু গেলা নয়, সেটাকে অ্যাক্টিভলি প্রসেস করা, তার মূল্যায়ন করা, এটাই আসল লক্ষ্য। এই প্রসঙ্গে ওই যে বিখ্যাত তুলনাটা আছে না বইয়ের সাথে খাবারের? হ্যাঁ, ওটা বেকনের খুব ফেমাস একটা মেটাফার। উনি বলছেন কিছু বই আছে যেগুলো শুধু চেখে দেখার মতো। সাম বুকস আর টু বি টেস্টেড। মানে অল্প একটু পড়লেই চলে হয়তো, বা শুধু দরকারি অংশটা। আবার কিছু বই আছে যেগুলো গিলে ফেলার মতো। আদার্স টু বি সোয়ালোড, মানে হয়তো পুরোটা পড়তে হবে কিন্তু অত খুঁটিয়ে না পড়লেও চলে। আচ্ছা। আর এই কিছু বিশেষ বই আছে যেগুলো হলো চিবিয়ে হজম করার মতো। সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। এইগুলো কেমন? এইগুলো খুব মন দিয়ে যত্ন করে পড়তে হবে, প্রত্যেকটা অংশ বুঝতে হবে, আর তার ভেতরের ভাবনাটাকে আত্মস্থ করতে হবে, নিজের করে নিতে হবে। এই ক্লাসিফিকেশনটা কিন্তু পরীক্ষার বড় প্রশ্নের জন্য খুব কাজের। তার মানে সব বই বা সব লেখাকে একই গুরুত্ব দেওয়ার দরকার নেই। এটা তো আজকের দিনে খুব দরকারি কথা। এখন তো এত ইনফরমেশন চারিদিকে। ঠিক, এত যে তথ্যের বন্যা, সেখানে এই চিউ অ্যান্ড ডাইজেস্ট করার মতো জিনিস খুঁজে বের করাটা আরও কঠিন হয়ে গেছে, তাই না?
সেটাই তো, কোনটা দরকারি কোনটা নয়, কোনটা শুধু টেস্ট করার আর কোনটা ডাইজেস্ট করার, এটা বুঝবো কি করে? ঠিক। বেকন অবশ্য এর একটা ইঙ্গিত দিয়েছেন। যখন উনি ওই যে অন্যের করে দেওয়া সামারি বা নোটসকে, মানে ডিস্টিল্ড বুকস, সেগুলোকে তুলনা করেছেন কমন ডিস্টিল্ড ওয়াটার্সের সাথে। পাতিত জলের মতো। হ্যাঁ, বলেছেন ওগুলো দেখতে চকচকে হতে পারে, ফ্ল্যাশি থিংস, কিন্তু আসলে অগভীর। আসল টেক্সট পড়ার যে গভীরতা, তার বিকল্প হয় না। ঠিক, এরপরেই তো ওই বিখ্যাত লাইনটা আসে, রিডিং মেকেথ আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এর মানেটা কি? এটা বেকেনের খুব কোটের একটা লাইন, পরীক্ষার জন্যও খুব জরুরি। এর মানে হলো পড়া বা স্টাডি সেটা একজন মানুষকে জ্ঞানে পূর্ণ করে তোলে, ফুল ম্যান। হুম। আলোচনা বা কনফারেন্স সেটা মানুষকে উপস্থিত বুদ্ধিওয়ালা করে তোলে, রেডি ম্যান। কারণ আলোচনার সময় তো সঙ্গে সঙ্গে ভেবে উত্তর দিতে হয়। হ্যাঁ, ঠিক। আর লেখা, রাইটিং, সেটা মানুষকে নিখুঁত বা যথাযথ করে তোলে, এক্স্যাক্ট ম্যান। কারণ লেখার সময় চিন্তাগুলোকে গুছিয়ে সঠিক শব্দে প্রকাশ করতে হয়, তাতে চিন্তায় স্পষ্টতা আসে। তার মানে শুধু পড়লেই হবে না, আলোচনা করা, লেখা এগুলোও দরকার জ্ঞানটাকে পাকা করার জন্যে। আচ্ছা, বেকেন কি এটাও বলেছেন যে বিভিন্ন ধরনের পড়াশোনা আমাদের মনের রোগ সারাতে পারে, যেমন ব্যায়াম শরীরের রোগ সারায়? একদম ঠিক, এই তুলনাটাই উনি ব্যবহার করেছেন। যেমন এক্সারসাইজ শরীরের নানা সমস্যা দূর করে, লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, তেমনি বিভিন্ন সাবজেক্ট পড়লে মনের বিভিন্ন দুর্বলতা কাটে। ইন্টারেস্টিং, উদাহরণ দেবেন কিছু? উনি বলছেন, যেমন ধরুন ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়, হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ। কারণ ইতিহাস থেকে আমরা অনেক কিছু শিখি, কার্যকারণ সম্পর্ক বুঝি। আচ্ছা। কবিতা পড়লে মানুষ উইটি হয়, মানে বুদ্ধিদীপ্ত, রসিক হয়, কল্পনা শক্তি বাড়ে। আর অঙ্ক? অঙ্ক করলে মন সূক্ষ্ম বা শানিত হয়, দ্য ম্যাথমেটিক্স সাটল, যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা বাড়ে। হুম। ন্যাচুরাল ফিলসফি বা প্রাকৃতিক দর্শন পড়লে চিন্তায় গভীরতা আসে, ন্যাচুরাল ফিলসফি ডিপ। নীতিবিদ্যা বা মরাল ফিলসফি পড়লে মানুষ সিরিয়াস বা গম্ভীর হয়, মরাল গ্রেভ। আর লজিক, রেটরিক? লজিক আর রেটরিক পড়লে তর্ক করার ক্ষমতা বাড়ে, নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার ক্ষমতা বাড়ে। বা প্রত্যেকটা বিষয়ের আলাদা প্রভাব। উনি একটা ল্যাটিন কোটেশনও ব্যবহার করেছেন না, আবিউন্ট স্টুডিয়া ইন মোরিস? হ্যাঁ, এর মানে হলো স্টাডিজ পাস ইনটু অ্যান ইনফ্লুয়েন্স ম্যানার্স, মানে পড়াশোনা আমাদের চরিত্র আর আচরণের মধ্যে ঢুকে যায়, তাকে প্রভাবিত করে। আমরা যা পড়ি তা আমাদের বদলে দেয়। অবশ্যই, সেটা শুধু তথ্য হিসেবে জমা থাকে না, ধীরে ধীরে আমাদের ভাবনা, আমাদের ব্যবহার সবকিছুকেই গড়ে তোলে। এটাও খুব গভীর একটা কথা। খুবই। উনি কি আরও স্পেসিফিক্যালি বলেছেন কোন মানসিক দুর্বলতার জন্য কি পড়া উচিত? হ্যাঁ, এখানেই তো মজা। উনি রীতিমতো প্রেসক্রিপশন দিয়েছেন। বলছেন, ধরুন কারো মন খুব চঞ্চল, মানে ফোকাস করতে পারে না, ইফ হিজ উইট বি ওয়ান্ডারিং, তার কি করা উচিত? তার অঙ্ক করা উচিত। লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, কারণ অঙ্কে তো খুব মনোযোগ লাগে। আচ্ছা, আর? যদি কেউ সূক্ষ্ম পার্থক্য ধরতে না পারে, ইফ হি বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, তার উচিত ওই মধ্যযুগের স্কুলম্যানদের লেখাপড়া, তাদের চুলচেরা বিশ্লেষণ। আর যদি কেউ একটা বিষয়কে নানা দিক থেকে দেখতে নাও পারে, মানে গভীরে যেতে না পারে? হ্যাঁ, মানে ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, তার উচিত আইনজীবীদের কেস স্টাডি পড়া। লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেসেস। কারণ সেখানে একটা জিনিসকে নানা অ্যাঙ্গেল থেকে দেখতে হয়। দারুণ তো। তার মানে বেকেন বলছেন, মনের প্রায় প্রত্যেকটা ত্রুটির জন্যই একটা না একটা প্রতিকার আছে পড়াশোনার জগতে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিট। একদম, উনি যেন এখানে একজন মেন্টাল থেরাপিস্টের মতো কথা বলছেন। পড়াশোনাকে উনি ওষুধের মতো ব্যবহার করার কথা বলছেন। অসাধারণ। এই বিষয়গুলো তো ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্যও খুব জরুরি। যেমন ওই যে 3টে কারণ বা অতিরিক্ত পড়ার বিপদ, অভিজ্ঞতা আর পড়ার ব্যালেন্স, পড়ার আসল উদ্দেশ্য, বইয়ের সাথে খাবারের তুলনা, রিডিং কনফারেন্স রাইটিংয়ের প্রভাব, বা ওই ল্যাটিন কোটেশনটা। হ্যাঁ, এই পয়েন্টগুলো থেকেই তো সাধারণত প্রশ্ন আসে। আমাদের আলোচনা আশা করি এই জায়গাগুলো বুঝতে সাহায্য করবে। বেকেনের দূরদর্শিতা এখানেই যে সেই 400 বছর আগেও উনি পড়াশোনাকে শুধু ইনফরমেশন গ্যাদারিং হিসেবে দেখেননি। উনি এটাকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ক্যারেক্টার বিল্ডিংয়ের একটা জরুরি অংশ হিসেবে দেখেছেন। একদম।
তাহলে সব মিলিয়ে বলা যায় ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ একটা টাইমলেস লেখা, শুধু পড়ার গুরুত্ব নয়, কেন পড়ব, কিভাবে পড়ব আর সেই জ্ঞানকে কিভাবে কাজে লাগাবো, এই সব নিয়ে এমন কিছু আইডিয়া দিয়েছেন যা আজও সমানভাবে দরকারি। ঠিক, আনন্দ পাওয়া থেকে শুরু করে যোগ্যতা অর্জন, এমনকি চরিত্র গঠন পর্যন্ত পড়াশোনার প্রভাব যে কত ব্যাপক সেটাই বেকন দেখিয়েছেন। একদম। আচ্ছা, এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। বেকনের সময়ে তো বই বা জ্ঞানের সোর্স অনেক কম ছিল আজকের তুলনায়, অবশ্যই। অনেক সীমিত ছিল। তখন হয়তো কোনটা চিবিয়ে হজম করতে হবে সেটা বোঝা সহজ ছিল, কিন্তু আজ এই ইনফরমেশন ওভারলোডের যুগে যখন এত কিছু আসছে চারপাশ থেকে, তখন বেকনের ওই নীতি ওয়ে অ্যান্ড কনসিডার বা ওই যে বইয়ের ভাগগুলো টেস্ট, সোয়ালো, চিউ অ্যান্ড ডাইজেস্ট, এগুলো আমাদের কিভাবে গাইড করতে পারে? সেটাই ভাবছি। আমরা কিসের ভিত্তিতে বুঝব কোন জ্ঞানটা আমাদের সত্যি হজম করা দরকার, যা আমাদের চরিত্র গড়বে, যোগ্যতা বাড়াবে, আর কোনগুলো শুধু বাইরের আওয়াজ? আমার মনে হয় এই বিচার করার ক্ষমতাটা অর্জন করাই আজকের পড়ুয়াদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর বেকনের এই প্রবন্ধটা সেই চ্যালেঞ্জটা ফেস করার জন্য একটা দিকনির্দেশ দিতে পারে, একটা সোচনিকা খোরাক, তাই না? একদম। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।